হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম আমার তরফ থেকে। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর নতুন বছরের ব্লগ শুরু হচ্ছে, ঠাকুরকে দিয়ে শুরু হবে না তার কী করে হয়? যেহেতু আমি তোমাদেরকে এর আগেও বলেছি আমরা নতুন জামা পরবো, ঠাকুরকে পরাবো না, তা হয়? দেখো, গণেশ ঠাকুরকে আমি নতুন জামা পরিয়েছি, লোকনাথ বাবাকে পরিয়েছি, সমস্ত মঙ্গলচণ্ডীকে পরিয়েছি, সমস্ত মা কালীকে পরিয়েছি, গুরুদেবকে পরিয়েছি, লক্ষ্মীনারায়ণ সমস্ত ঠাকুরকে পরানোর পর পুরানো যে জামাগুলো রয়েছে সেগুলো জামাকে আমি ধুয়ে দিচ্ছি, নতুন জামা পরিয়ে দিয়েছি। পয়লা বৈশাখে আমরাও নতুন জামা পরবো, সাথে ঠাকুরদেরকেও পরাবো। তারপর পুরানো জামা ধুয়ে দেওয়ার পর আমার পূজা শুরু করি। তারপরে এই দেখো, পূজা যখন শেষ হয়ে যায় তারপরে আমি ভিডিওটা করি আবার দেখানোর জন্য। এই দেখো, মা কালীর জামাটা কত ভালো হয়েছে না? সবসময় লাল পরাই, সেই জন্য ওই কালারটা দেখে খুব ভালো লেগেছে। মঙ্গলচণ্ডীর জন্য নতুন লাল ঘাগরা এনে দিয়েছি। গুরুদেব, আবার লোকনাথ বাবা, আমার তো গণেশ ঠাকুরের জামাটা দেখে একবারে পছন্দ হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণের জন্য নতুন জামা, গুরুদেবকেও আর জয় বাবা লোকনাথকেও পরিয়ে দিয়েছি। তারপরে আমার পূজাটা কমপ্লিট হয়ে যায়। আর বছরকার দিনে তো ঠাকুরকে মিষ্টি মুখ করাতেই হবে, বছরের শুরু বলে কথা। তো ঠাকুরের জন্য সন্দেশ আর লাড্ডু এনেছিলাম, তো সেটাই মিলেই সব ঠাকুরকে দিয়েছি। সব ঠাকুরকে সমানভাবে দিতে হবে, তো আমি সেই জন্য সব ঠাকুরকে সমানভাবে সবসময় দিই। তো আলটিমেটলি আমার এই সকালবেলাটা শুরু হয় ঘরের আদার্স কাজ কমপ্লিট করার পর এই পূজাটা কমপ্লিট করি আর ঠাকুরকে নতুন জামা পরিয়ে পূজাটাকে কমপ্লিট করি। তারপর আমি আমার ঘরে যাই আর আমার ঘরটাকেও নতুন করে সাজাই। আমি নতুন বেড কভার কিনে রেখেছিলাম, দেখো নতুন বেড কভার, বালিশের কভার সমস্ত কিছু নতুনভাবে পরিয়েছি। আমার ঘরটাকেও তো নতুনভাবে সাজাতে হবে। আমার ঘর সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার মামনির ঘরে চলে যাই। দেখো, মামনির ঘরেও আমি নতুন চাদর একদম পাতা শুরু করে দিই, নতুন চাদর, বালিশের কভার সমস্ত কিছু পাতি। মামনির ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে দিই। ঘরগুলো তো সাজাতে হবে নতুনভাবে, আমরা নতুন করে সাজবো, ঘরটাও সাজাতে হবে। তার জন্য দেখো, এই যে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঘর গোছানো কমপ্লিটের পর এই যে মামনির ঘরটাও দেখিয়ে দিচ্ছি। মামনির ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, দুটা ঘরেই দুটা নতুন নতুন চাদর পেতে নিয়েছি। ব্যাস, আমার ঘরের ডেকোরেশন তো কমপ্লিট। আমার ঠাকুর সেজে গিয়েছে, ঘর সেজেছে, এবার আমাকে সাজতে হবে। আমি সেই জন্য সেজে গুজে নতুন শাড়ি পরে, এই অভিজিৎ নতুন গেঞ্জি পরেছে, এই গেঞ্জিটা আমি ওকে দিয়েছি পয়লা বৈশাখ স্পেশাল। তারপরে আমরা দুইজন চলে যাই মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে আমাদের ওইখানে কালী মন্দির রয়েছে, মায়ের ইচ্ছা কালী মন্দির, সেখানে গেছিলাম পূজা দিতে। সেখানে কোনো বাড়ি যাওয়া হয়নি বিয়ের পর, তো সেই জন্য যাবো ভাবেছি। এবার মায়ের ইচ্ছা কালী মন্দিরে বিভৎস ভিড় হয় আর প্রচুর ভিড় হয়েছিল। দেখো, আমার আগেও কত লাইন, আমার পিছনেও কত লাইন, প্রচুর লাইন ছিল, অনেকক্ষণ লাইন দিয়ে পূজা দিতে হয়েছিল। আর সেদিনকার না প্রচণ্ড রোদ ছিল, মানে পুরো দুপুরই মানে রোদের মধ্যেই থাকতে হয়েছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো, আলটিমেটলি রাস্তার থেকে লাইনটা মন্দিরের ভিতরে ঢুকেছে, মানে আমি ঢুকতে পেরেছি মন্দিরের ভিতরে। তারপরে পূজাটা কমপ্লিট করি। আর মানে এত পূজা হয়েছিল সেই দিনকার ডেটে, একটু পরে দেখলে বুঝতে পারবে যে মায়ের মুখ দেখাই যাচ্ছিল না, এত 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 মালা পরিয়ে দিয়েছিল, এত মালা পরিয়ে দিয়েছিল। তারপরে আমরা যখন আবার পূজা করতে যাই তখন কিছু মালা সরিয়ে দিয়ে আবার নতুনভাবে পূজাটা শুরু হয়। তো মায়ের মুখটা দেখতে পেলে খুব ভালো লেগেছিলো। তারপরে পূজা কমপ্লিট করার পর চলে যাই। খুব খিদে পেয়েছিল আমাদের দুজনের। তারপরে আমরা খাবার খুঁজছিলাম, পরোটা খুঁজছিলাম, কিন্তু পরোটার দোকানগুলো সেইভাবেও বসেনি, সব মন্দিরের সামনে খুব ভিড় ছিল। তারপরে আখের রস দেখে খুব ইচ্ছা করছিল না একটু আখের রস খাই, কারণ আখের রস খাওয়া তো খুবই ভালো। তো আখের রস দিয়েই আমাদের খাওয়া দাওয়াটা শুরু করলাম আমার আর অভিজিতের। আমরা দুইজন আখের রসের দোকান দেখে ওখানে দাঁড়ালাম, একটু পুটিয়া মার্কেটের সামনেই বসছিল, ওখানে দাঁড়ালাম। ও তো ছায়া দেখে একটু পিছনের দিকে দাঁড়িয়েছিল আর বাইরে চোখ জ্বলছিল, এত পরিমাণে গরম ছিল। তারপরে এই আখের রসটা খেলাম, খেয়ে খুব ভালো লেগেছে। আখের রসটা খেয়ে অনেক দিন পরে আখের রসটা খেলাম। তারপরে আখের রসটা খেয়ে পেটও ভরে গিয়েছিল, কিন্তু যেহেতু সকাল থেকে না খাওয়া, তারপরে অভিজিৎ বলছিল অ্যাটলিস্ট একটা পরোটা নিয়ে দুজন মিলে খাই। তারপরে পরোটা দোকান খুঁজতে খুঁজতে কলেজ পাড়ায় চলে যাই। তারপরে কলেজ পাড়ায় গিয়ে ওখানকার যে ফেমাস যে ঢাকাই পরোটার দোকান আছে সেখান থেকে আমরা পরোটা নিই। এবার বুঝতে পারি না যে আলুর পরোটাটা এত হেভি হবে। এটা একটা আলুর পরোটা থাকে, একটাই আলুর পরোটা নেওয়া হয়। তারপরে ভিতরে একদম মোটা মোটা মানে আলুর পুর থাকে, আর আলুর পরোটাটা ভীষণ মানে মোটা থাকে।
ওটা খেয়ে একদম পেট ভরে যায়। তারপরে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, 12:30 একটা বাজছিল, আলুর পরোটা খাওয়ার পর একটা স্প্রাইটও খাই। বললাম না এত গরম লাগছিলো, এত গলা শুকাচ্ছিলো। তারপরে আমাদের অ্যাকচুয়ালি বাইরে খাওয়ার প্ল্যান ছিল তো 1:30-2টার মধ্যে, আর তখন 12:30 একটা বেজেই গেছিলো। আবার আধা ঘন্টার জন্য আবার বাড়ি যাব মন্দির থেকে। তার জন্য অভিজিৎ বললো চলো সূর্যনগর মাঠে যাই। সূর্যনগর মাঠে গিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বসি, গল্প করি, তারপরে খেতে চলে যাব সবাই মিলে। আর মামনি বাবুকেও খেতে আসতে বলছি, কোয়েল ভাইকেও খেতে আসতে বলছি, ওরাও আসবে। ওদেরকে টাইম দেওয়া হয়েছে যে 2টার মধ্যে আসতে। তো আবার যেহেতু এখন 1টা বেজে গেছে, আবার যাব বাড়িতে, সেই জন্য আমরা মাঠের মধ্যেই বসেছিলাম। তো মাঠের মধ্যে এই গাছটার সামনে, গাছটার নিচে ও স্কুটি দাঁড় করে বসেছিল, আর মাঠের মধ্যে সব ছেলেরা খেলছিল। তো এই মাঠটার গল্প আমি তোমাকে বলি। আমরা যখন কলেজে মানে প্রেম শুরুও হয়নি, মানে আমাদের মধ্যে যখন বন্ধুত্ব ছিল, তখনও কিন্তু আমরা এই মাঠে এসে গল্প করতাম। আমরা এই মাঠে এসে প্রচুর আড্ডা দিয়েছি। তারপরে ওই মাঠ থেকে বের হই, কারণ 1:30-2টা বেজে গিয়েছিলো। মামনি বাবুরিয়ারও রওনা দিয়ে দিয়েছিল বাড়ির থেকে। তারপরে আমাদের না একটু বিধার মার্কেটে সোনার দোকানে কাজ ছিল, একটা গিফট নেওয়ার ছিল, আর ইনভাইটও করেছিল সোনার দোকান থেকে। তো আমি ভাবলাম রাত্রেবেলা তো আর এদিকে আসবো না, তাহলে একটু যাই, গিয়ে দেখা করে আসি। তারপরে সোনার দোকানে চলে গেলাম। বিধার মার্কেটে যে সবজি বাজারের দোকানটা রয়েছে, সেখান থেকে সোজা গেলেই ওই সোনার জুয়েলার্সের দোকানগুলো পড়ে। তারপরে দেখি যে ওখানে সমস্ত কিছু দোকানগুলোতে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে, মানে ডেকোরেশন হয়ে গেছে, পূজা পার্বণও হয়ে গেছে, সমস্ত কিছু জোগাড় করছে। তারপরে আমার যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে আমরা খেতে চলে যাই। এই যে চলে আসছি দাদা ভাইতে খাওয়ারই কথা প্ল্যানিং আমরা আগের থেকে করেছিলাম, আর আলটিমেটলি চলে আসলাম দাদা ভাইতে। তো দাদাভাইতে এসে দেখি বিভৎস মানে পয়লা বৈশাখে খেতে যাওয়া মানে 1 ঘন্টা 2 ঘন্টা তোমাকে ওয়েট করতেই হবে, সেটা তুমি যেই রেস্টুরেন্টেই যাও না কেন। ঠিক তেমনই এখানে প্রচুর ভিড় ছিল, আর নিচে আরও বেশি গ্যাঞ্জাম ছিল। তারপরে উপরটা একটু ফাঁকা হওয়ার পর আমরা বসি খেতে, কিন্তু ভাই আর কোয়েল তখনও আসেনি। ওদের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, আর খাবার দিয়েছিল। এই দেখো, এটা একটা ভেজ থালি। অন্যান্য সময় ভেজ থালিতে আরও অনেকগুলো আইটেম থাকে, অনেকগুলো, কিন্তু যেহেতু এটা অকেশনালি, সেই জন্য একদম আইটেম কমিয়ে দিয়েছে। মানে প্রায় মনে হয় 6-7 রকমের বা 10 রকমের এরকম আইটেম থাকে। তারপর ভাই আর কোয়েল আলটিমেটলি চলে আসে, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করি। তারপরে আর ভিডিওটা নেওয়া হয়নি, এই যে ফটো দেখায়, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি অভিজিৎকে আইসক্রিম আনতে বলি, এত গরম ছিল না, সবাই মিলে তারপরে আইসক্রিম খেয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।